সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আমি সুরভি ফেরদৌস, প্রভাষক, মার্কেটিং বিভাগ, ঢাকা ওমেন কলেজ। আজকে আমি তোমাদের ইন্ট্রোডাকশন টু বিজনেস বা ব্যবসায় পরিচিতির লেকচার 7 এর ক্লাসটি নিব। আজ আমি পড়াবো অধ্যায় 3.3, যেটা তোমাদের বইয়ে উৎপাদন ও কার্য ব্যবস্থাপনা নামে রয়েছে। প্রথমেই চলে যাই উৎপাদনের সংজ্ঞা বা উৎপাদনটা আসলে কি। আমরা একটা জিনিস যখন প্রকৃতি থেকে সরাসরি পাই, কিছু জিনিস রয়েছে যেগুলো আমরা সরাসরি ব্যবহার করতে পারি, আবার কিছু জিনিস রয়েছে যেগুলো প্রক্রিয়াকরণের মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছায়। প্রক্রিয়াকরণের যে প্রক্রিয়াটা রয়েছে সেটাকেই বলা হচ্ছে উৎপাদন। তাহলে ইএস বাফারের মতে প্রোডাকশন ইজ দ্য প্রসেস by which goods and services are created, অর্থাৎ উৎপাদন হচ্ছে একটা প্রক্রিয়া যার সাহায্যে দ্রব্য ও সেবাসমূহ সৃষ্টি করা হয়। সৃষ্টি বলতে এখানে ট্রান্সফরমেশন বোঝাচ্ছে, অর্থাৎ এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর হতে পারে, স্থানগত বা রূপগত, কিংবা যখন পরিবহনগত বিভিন্ন উপযোগ সৃষ্টির মাধ্যমে যখন কোনো পণ্য বা সেবা আমাদের হাতে এসে পৌঁছায় অথবা চূড়ান্ত ভোক্তার নিকট গিয়ে পৌঁছায় বিভিন্ন প্রসেসের মাধ্যমে বা যে কোনো একটি উপযোগ সৃষ্টির মাধ্যমে, সেটাকেই বলা হচ্ছে উৎপাদন। এবার উৎপাদনের কি কি উপাদান বা উপকরণ প্রয়োজন হয়। সাধারণত উৎপাদন করতে গেলে যে কতগুলো জিনিস বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিছু উপকরণ ইনপুট হিসেবে ব্যবহৃত হয়, সেই ইনপুট বা উপকরণগুলোকেই উৎপাদনের উপকরণ বলে। এবং সেই উৎপাদনের উপকরণগুলো যখন একত্রিত করা হয় সেগুলো একটা রেজাল্ট দেয়, যে রেজাল্টটাকে বলা হয় পণ্য বা সেবা বা আউটপুট। যখন এই যে সমস্ত উপকরণ যৌথ ও সমন্বিতভাবে উৎপাদন কার্যে ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে উৎপাদনের উপকরণ। এইগুলোকে সাধারণত 4টি ভাগে ভাগ করা হয়। প্রথম হলো ভূমি। ভূমি হচ্ছে উৎপাদনের আদি ও মৌলিক উপাদান। সাধারণত ভূমি বলতে কি বোঝায়? ভূমি বলতে আমরা সাধারণত মাটিকেই বোঝাই, অর্থাৎ ভূপৃষ্ঠের উপরিভাগ বা স্থলভাগকেই কিন্তু ভূমি বলে। তবে অর্থনীতিতে ভূমি শব্দটি আরও অনেক ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। কি অর্থে? অর্থনীতিতে কিন্তু ভূমি বলতে যে কোনো প্রাকৃতিক সম্পদকেই বোঝায়, যেমন ভূপ্রকৃতি, জলবায়ু, মৃত্তিকা, নদ নদী, পাহাড় পর্বত, খনিজ সম্পদ, বনজ সম্পদ, জলজ সম্পদ, আলো, বাতাস, পানি, তাপ, সূর্য, চন্দ্র, যা আমার উৎপাদন কার্যে ব্যবহৃত হচ্ছে সব কিছুই কিন্তু ভূমির অন্তর্গত। এরপর হলো দ্বিতীয় উপাদান, তা হলো শ্রম। শ্রম হচ্ছে উৎপাদনের একটা অপরিহার্য উপাদান। আমরা জানি যে ভূমির সবগুলো উপাদানও যদি থাকে, মূলধন থাকে, কিন্তু যদি শ্রম না থাকে উৎপাদন কি হবে? উৎপাদন আসলে সম্ভব হবে না। সে অর্থে উৎপাদন কাজে যদি নিয়োজিত যারা মানুষের, সেই মানুষগুলোর তাদের শারীরিক এবং মানসিক যে প্রচেষ্টা, সেটাকেই কিন্তু বলা হয় শ্রম। অন্যভাবে কি বলা যায়? পারিশ্রমিকের বিনিময়ে যখন মানুষ যে শারীরিক এবং মানসিক প্রচেষ্টা ব্যয় করে তাকেই কিন্তু শ্রম বলা হয়। তবে শ্রম কিন্তু শুধুমাত্র যে শারীরিক হয় বা শুধুমাত্র মানসিক হয় এমন না, বরং প্রতিটা শ্রমেই কিছু শারীরিক কিছুটা মানসিক হতে পারে। শারীরিকের পার্সেন্টেজ 80-20 বা মানসিকের হচ্ছে 20, আবার অনেক জায়গায় মানসিক শ্রম 80%, শারীরিক শ্রম 20%, এরকম হতে পারে, বা 50-50। তো কোনো শ্রমই কিন্তু শুধুমাত্র মানসিক, শুধুমাত্র শারীরিক হতে পারে না। একজন মানুষকে কিন্তু বুদ্ধি প্রয়োগ করেই তার শারীরিক শ্রমটা দিতে হয়। এরপর যেটা তৃতীয় উপাদান, সেটা হলো মূলধন। সাধারণভাবে পুঁজি বা মূলধন বলতে উৎপাদন কাজে নিয়োজিত অর্থ বা টাকা পয়সাকেও বোঝায়, কিন্তু অর্থনীতিতে মূলধন বলতে শুধুমাত্র যে টাকা পয়সাকে বোঝায় তা কিন্তু নয়।
অর্থনীতিতে মূলধন বলতে সম্পদের সেই অংশটাকে বোঝানো হয় যা সরাসরি ভোগ না করে পরবর্তীতে পুনরায় সম্পদ সৃষ্টিতে ব্যবহৃত হয়। আবার বলছি, পুনরায় সম্পদ সৃষ্টিতে ব্যবহৃত হয়। শুধুমাত্র টাকা পয়সা না, যেই সম্পদটা, যেই জিনিসটা পুনরায় সম্পদ সৃষ্টিতে ব্যবহৃত হয় সেটাকেই বলা হচ্ছে মূলধন। যেমন কারখানা, যন্ত্রপাতি, হাতিয়ার, আনুষঙ্গিক উপকরণ, মজুদ কাঁচামাল, প্রক্রিয়াধীন পণ্য, জ্বালানি ইত্যাদি হচ্ছে মূলধনের অন্তর্ভুক্ত। এরপর সর্বশেষ উপাদান হলো সংগঠন। বাংলায় সংগঠন শব্দটি বিশেষ্য এবং ক্রিয়া এই দুটি অর্থেই কিন্তু ব্যবহৃত হয়। বিশেষ্য অর্থে কিন্তু সংগঠন বলতে প্রতিষ্ঠানকে বোঝালেও ক্রিয়া বলতে সংগঠিতকরণকে বোঝায়। তাহলে আমরা কোনটাকে বুঝবো? ব্যবস্থাপনায় কিন্তু সংগঠনটা ক্রিয়া অর্থেই ব্যবহৃত হয়। অর্থাৎ ব্যবস্থাপনা সংগঠন বলতে উৎপাদনের উপকরণ, যেই তিনটা উপকরণ আমরা বললাম প্রথমে, এই তিনটা উপকরণকে একত্রীকরণকেই বলে হচ্ছে সংগঠন। অর্থাৎ উৎপাদনে যে তিনটা উপাদান আছে, ভূমি, শ্রম, মূলধন, এগুলো আনুপাতিক হারে সংগ্রহকরণ, সমন্বিতকরণ ও ব্যবহারের প্রচেষ্টাকেই বলা হচ্ছে সংগঠন। এবং সেই সংগঠন প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু পণ্য বা সেবা সৃষ্টি হয়। এবং এখানে একটা গ্রাফের মাধ্যমে সুন্দর করে দেখানো হয়েছে কিভাবে ভূমি, সংগঠন, শ্রম, মূলধন এবং প্রক্রিয়ার মাধ্যমে পণ্য বা সেবা সৃষ্টি হয়ে গ্রাহকের কাছে পৌঁছে যায়। পড়ব উৎপাদন ব্যবস্থাপনার ধারণা। উৎপাদন ব্যবস্থাপনা কি? আমরা উৎপাদন সম্পর্কে পড়লাম, উৎপাদনের উপকরণ সম্পর্কে পড়লাম। এবার পড়ব উৎপাদন ব্যবস্থাপনা বা উৎপাদনটাকে ম্যানেজ কিভাবে করছে, ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় সেটা সম্পর্কে আমরা কিছু ধারণা নিব। ইএফএল ব্লিচের মতে প্রোডাকশন ম্যানেজমেন্টটা কি? প্রোডাকশন ম্যানেজমেন্ট বিকামস দ্য প্রসেস, অর্থাৎ সেই প্রসেসটাকে বোঝাচ্ছে অফ এফেক্টিভলি প্ল্যানিং, অবশ্যই এফেক্টিভভাবে বা দক্ষতার সাথে প্ল্যানিং অ্যান্ড রেগুলেটিং দ্য অপারেশনস, এবং সেই অপারেশন বা কার্যক্রমটাকে চালিয়ে নিয়ে যাওয়া, রেগুলেট করাটাকে বোঝায় অফ দ্যাট পার্ট অফ অ্যান এন্টারপ্রাইজ বা প্রতিষ্ঠানের সেই অংশটাকে উইচ ইজ রেসপন্সিবল, যেটা রেসপন্সিবল বা দায়ী ফর দ্য অ্যাকচুয়াল ট্রান্সফরমেশন অফ র মেটেরিয়ালস ইনটু ফিনিশ প্রোডাক্ট, অর্থাৎ যেই অংশটা প্রতিষ্ঠানের অ্যাকচুয়াল ট্রান্সফরমেশন বা পরিবর্তন বা করার প্রতি, যে র মেটেরিয়ালস এবং বা কাঁচামালকে তোমার চূড়ান্ত পণ্যে বা ফিনিশ প্রোডাক্টে রূপান্তর করার জন্য যেই অংশটা প্রতিষ্ঠানের দায়ী থাকে, রেসপন্সিবল থাকে, হ্যাঁ, সেটাকেই বলা হচ্ছে প্রোডাকশন ম্যানেজমেন্ট টিম বা প্রোডাকশন ম্যানেজমেন্ট। অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের যে অংশ কাঁচামালকে পরিপূর্ণ পণ্যে রূপান্তরিত করে এবং সেই অংশের কার্যকর পরিকল্পনা এবং কার্য পরিচালনা করার প্রক্রিয়াই হলো উৎপাদন ব্যবস্থাপনা। এবার আমরা চলে যাই উৎপাদন ব্যবস্থাপনার কার্যাবলী। সাধারণত সামগ্রিক ব্যবস্থাপনার যে বিশেষায়িত একটা শাখা হলেও কিন্তু উৎপাদন ব্যবস্থাপনা বর্তমান কার্যপরিস্থিতি কিন্তু অনেক ব্যাপক। শুধুমাত্র উৎপাদনের প্রস্তুতি পর্বের কাজ এবং উৎপাদনকালী চলামূল যেই কাজগুলো রয়েছে সেগুলো নিয়েই শুধুমাত্র উৎপাদন ব্যবস্থাপনা গঠিত নয়, আরও অনেকগুলো শাখা রয়েছে, কাজ রয়েছে। শুধুমাত্র যে কাঁচামালকে পরিণত পণ্যে রূপান্তরিত করার যে প্রত্যক্ষ এবং পরোক্ষ যে কাজগুলো, সবগুলোই কিন্তু উৎপাদন ব্যবস্থাপনার কার্যাবলীর অন্তর্ভুক্ত। সাধারণত উৎপাদন কার্যক্রম যখন সঠিকভাবে সম্পাদন করতে হয়, একজন উৎপাদন ব্যবস্থাপককে যেই সকল কাজগুলো করতে হয় সেগুলোকেই বলা হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনার কার্যাবলী। প্রথমে আসে পণ্যের নকশাকরণ। একটা জিনিস উৎপাদন করতে হলে প্রথমে তুমি কি তৈরি করবা, কি ডিজাইনের তৈরি করবা, সেই পণ্য
পণ্যটাকে ডিজাইন করতে হয়। বড় বড় প্রতিষ্ঠানসমূহে কিন্তু পণ্যের নকশাকরণের জন্য আলাদা একটা ইউনিট থাকে, আলাদা কিছু এমপ্লয়ি থাকে যারা পণ্যের নকশা করে, পণ্যটার ডিজাইন কেমন হবে, পণ্যটার মোড়ক কেমন হবে, সেই ধরনের ডিজাইনগুলো যারা করে সেগুলোর জন্য কিন্তু আলাদা মানুষ থাকে বা আলাদা জনবল থাকে। যেমন ইউনিলিভারের লাক্স সাবান আমরা দেখি প্রায় এটা শেপ চেঞ্জ হয়, হ্যাঁ, পণ্যটা ডিজাইনটা চেঞ্জ হয়, বা যে কোনো একটা পণ্যের হঠাৎ করে আমরা বাজারে একটা নির্দিষ্ট শেপে পাই, হঠাৎ করে দেখা যায় সেটা শেপ চেঞ্জ হয়ে যায়, ফ্রেগনেন্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কিংবা পণ্যটা একটা অন্যরকম একটা ভাবে হয়েছে, তার মানে পণ্যটার নকশাটা বদল করা হয়েছে। অর্থাৎ উৎপাদন ব্যবস্থাপনার প্রথম কাজই হচ্ছে পণ্যটাকে নকশা করা। এরপর উৎপাদন পরিকল্পনাটাকে প্রণয়ন, যে উৎপাদন সুষ্ঠু এবং ফলপ্রসূ যদি আমরা উৎপাদন কার্য পরিচালনা করতে চাই, তো উৎপাদনের ব্যবস্থাপনার বাস্তবসম্মত একটা উৎপাদন পরিকল্পনা কিন্তু তাদেরকে প্রণয়ন করতে হয়। সেটা অবশ্যই বাস্তবসম্মত হবে, রিয়েল হবে, হ্যাঁ, বাস্তবের সাথে যেটা বাস্তবে আসলেই সেটাকে অ্যাচিভ করা যায় সেই ধরনের পরিকল্পনা হবে। এমন কোনো পরিকল্পনা হবে না যেটা আসলে কি কখনোই রিয়েলিটিতে বা বাস্তবে রূপান্তর করা যায় না। পণ্যের ভবিষ্যৎ চাহিদা নিরূপণ করে সেই অনুযায়ী উৎপাদন কর্মসূচি গ্রহণ করাই হলো উৎপাদন পরিকল্পনা। এতে কোন ধরনের পণ্য আসলে উৎপাদন করা যাবে, কি পরিমাণ উৎপাদন করা হবে, কখন, কিভাবে সেটা ভোক্তার কাছে পৌঁছে দেওয়া হবে, সব কিছু কিন্তু ডিটেলস যে প্ল্যানিংটা করা হয় উৎপাদন সম্পর্কে, সেটাই হচ্ছে উৎপাদন পরিকল্পনা। এরপর উৎপাদনের পরিমাণ পূর্বানুমান, কাঙ্ক্ষিত যে উৎপাদনের পরিমাণ এটা পূর্বানুমান করার জন্য উৎপাদন ব্যবস্থাপনা কি করে, সাধারণত জরিপ করে, বিক্রয় কর্মীদের মতামত গ্রহণ করে, কিংবা যারা তোমার কাস্টমার আছে তাদের মতামত গ্রহণ করে, বাজারটাকে গবেষণা করে, সাধারণ মানুষ কি বলছে তাদের পণ্য নিয়ে, এবং বিভিন্ন পরিসংখ্যান পদ্ধতি ব্যবহার করে কিন্তু তারা উৎপাদনের পরিমাণটা পূর্বানুমান করে, যে কি পরিমাণ ডিমান্ড আসতে পারে, কি পরিমাণ আমাদের কীরকম করছে আমাদের প্রোডাক্টটা বাজারে গিয়ে, সেই জিনিসগুলো কিন্তু একজন উৎপাদন ব্যবস্থাপনা সেই জিনিসগুলো নিয়ে রিসার্চ করতে পারে। এরপর কার্য গবেষণা, উৎপাদনের সাথে জড়িত বিভিন্ন যে উপাদানগুলো সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে ন্যূনতম ব্যয়ে মানসম্মত পণ্য কিভাবে উৎপাদন করা যায় তার পদ্ধতি এবং প্রক্রিয়া অনুসন্ধানী হলো কার্য ব্যবস্থাপনা। অর্থাৎ একটা পণ্য তুমি কত কম প্রাইসে, কারণ তুমি যত কম প্রাইসে কস্টে তোমার প্রোডাক্টটা উৎপাদন করতে পারবা বাজারে, ঠিক তত কম প্রাইসে তুমি সার্ভ করতে পারবা, তোমার প্রফিটটা বেশি করতে পারবা, এবং সবশেষে যেটা হবে সেটা হলো যে উৎপাদনটাকে নিয়ন্ত্রণ করতেও সহজ হবে। তারপর হলো উৎপাদনের নিয়ন্ত্রণ। উৎপাদন পরিকল্পনার ন্যায় উৎপাদন নিয়ন্ত্রণও কিন্তু উৎপাদন ব্যবস্থাপনার আরেকটি অন্যতম কাজ হিসেবে বিবেচিত। এই লক্ষ্যে কিন্তু উৎপাদন যে পরিকল্পনার সাথে যে সম্পাদিত কার্যের তুলনা করে যদি কোনো বিচ্যুতি হয়ে থাকে, যদি আসলে এই প্ল্যানিংটাতে এরকম ধরনের কোনো ত্রুটি বিচ্যুতি রয়েছে, সেগুলোকে নিয়ন্ত্রণ করতে হয়। না হলে দেখা যায় ত্রুটি বিচ্যুতির পরিমাণ যত বেশি হয় সেখানে অবশ্যই ত্রুটিপূর্ণ পণ্যের পরিমাণ বৃদ্ধি পায়, উৎপাদনের ক্ষেত্রে প্রোডাক্ট অনেক কাঁচামাল নষ্ট হয়। সেই জন্য উৎপাদনে যদি কোনো উৎপাদন তোমার হয় প্ল্যানিংয়ে বা মেশিনে বা কাজের সিস্টেমে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, সেই ক্ষেত্রে উৎপাদন ব্যবস্থাপনা কিন্তু সেটাকেও নিয়ন্ত্রণ করে থাকে। এরপর হলো মজুদ নিয়ন্ত্রণ। মজুদ যে মাল, এটার মাধ্যমে কিন্তু উৎপাদন হয়ে থাকে, সেহেতু কোনো একটা অবশ্যই উৎপাদন ব্যবস্থাপনা যে কাজটা করবে সেটা হলো সেই মজুদ মালটাকেও নিয়ন্ত্রণ করতে হবে, যে কি পরিমাণ পণ্য আসছে, কাঁচামাল আসছে, কি পরিমাণ স্টকে রয়েছে, কি পরিমাণ ব্যবহার হচ্ছে, আবার কখন লাগবে। এই কাঙ্ক্ষিত যে মাত্রার চেয়ে অধিক পরিমাণ মজুদ যদি থাকে, সেখানে যেমন মূলধন ব্যয়ও বাড়ে, আবার অনেক সময় অপচয়ও বৃদ্ধি পায়।
অন্যদিকে কাঙ্ক্ষিত মাত্রার চেয়ে আবার কম পণ্য যদি মজুদ থাকে তাহলে বাজারে পণ্যের কিন্তু ঘাটতি পড়ে যায়। তাই মজুদের পরিমাণ কাঙ্ক্ষিত পর্যায়ে রাখতে হয়, ওইটা নিয়ন্ত্রণ করাও কিন্তু উৎপাদন ব্যবস্থাপনার কাজ। এরপর মান নিয়ন্ত্রণ, কোয়ালিটি, সব কিছুতে কম্প্রোমাইজ হয়, আসলে কোয়ালিটিতে কখনো ছাড় দেওয়া যায় না। বর্তমানে উৎপাদন প্রক্রিয়ার পণ্যের মান ঠিক রাখা এবং যেই মানটা আসলে কনজিউমাররা পছন্দ করে সেই মানটা ঠিক রাখা বা বজায় রাখা এবং গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং কোনো কারণে যদি পণ্যের মানের অবনতি হয় তাহলে ওই পণ্য প্রতিষ্ঠান হতে ক্রেতারা অতি সহজেই মুখ ফিরিয়ে নেয়। এরপর হলো যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ, কলকবজা এবং যন্ত্রাংশের যে রক্ষণাবেক্ষণ সংক্রান্ত যাবতীয় কাজকেই উৎপাদন ব্যবস্থাপনাকেই করতে হয়। যে একটা যন্ত্রপাতি যদি নষ্ট হয়ে যায় সঠিক এবং উপযুক্ত রক্ষণাবেক্ষণ করতে হয় এটাকে যদি রং হয়তো একটা স্ক্রু বা একটা সব কিছু ঠিক করতে হয়, এগুলো সব কিছু কিন্তু উৎপাদন ব্যবস্থাপনাকেই করতে হয়। এরপর উৎপাদন বাজেট প্রণয়ন, যে উৎপাদন পুরো প্রসেসটাতে একটা বাজেট টাকার প্রয়োজন হয়, কোথায় কি পরিমাণ টাকা প্রয়োজন হয় সেটা আইডেন্টিফাই করে বা নির্ণয় করে সেটাকে সেই পরিমাণ বাজেট বরাদ্দ দেওয়া, প্রয়োজন কখন প্রয়োজন তখন টাকা পৌঁছে দেওয়া সেই সেকশনটাতে এটাই হলো উৎপাদন ব্যবস্থাপনার আরেকটা কাজ। উৎপাদনের জন্য বাজেট প্রণয়নের সহায়তা, যে আমার এই প্রজেক্টে এই টাইমে এত টাকা লাগবে, এত টাকার কাঁচামাল লাগবে, এগুলো সবগুলো স্পষ্ট ধারণা দেওয়া বা মেইন বাজেটে সাহায্য করা উৎপাদন বাজেটে হলো উৎপাদন ব্যবস্থাপনার আরেকটা কাজ। সবশেষ কাজ হলো ক্রয় সিদ্ধান্ত গ্রহণের সহায়তা। সাধারণত পণ্য উৎপাদনের ক্ষেত্রে কাঁচামাল সহ বিভিন্ন উপকরণ ক্রয় করার প্রয়োজন পড়ে। ক্রয় সংক্রান্ত যে যাবতীয় কাজ সম্পাদনের জন্য ক্রয় বিভাগের উপর দায়িত্ব অর্পণ করা হয়। আর ক্রয় সিদ্ধান্ত গ্রহণে যে সকল তথ্য উপাদান প্রয়োজন পড়ে, যেসব ডাটা বা ইনফরমেশনের প্রয়োজন পড়ছে, সেই উৎপাদন ব্যবস্থাপক তা সরবরাহ করে এবং ক্রয় সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। উৎপাদন পরিকল্পনার সংজ্ঞা। উৎপাদন পরিকল্পনা কি? উৎপাদন পরিকল্পনা বলতে আসলে এমন একটা সামগ্রিক তালিকা প্রণয়ন করাকে বোঝায় যার ভিত্তিতে উৎপাদনের যাবতীয় কার্যাবলীগুলো সম্পাদন করা হয়। তো উৎপাদন পরিকল্পনা ছাড়া কিন্তু যে কোনো কাজ সফল হয় না। ঠিক সেরকম করেই উৎপাদনে যদি পরিকল্পনা না থাকে তাহলে দেখা যায় কাঁচামালের অনেক বেশি অপচয় হয়, কিংবা উৎপাদন সঠিকভাবে সম্পন্ন হয় না, কিংবা বাজারের যে চাহিদা সেটা আসলে পূরণ করা সম্ভব হয় না, কিংবা অনেক কিছুই যে আসলে উৎপাদন বা পরিকল্পনা বলতে কিন্তু আমরা যে কোনো কাজ অর্ধেক সম্পন্ন হওয়াকে বোঝাই, মানে সম্পন্ন হওয়া সমান বোঝাই। কারণ যদি পরিকল্পনা থাকে একটা গতিপথ তৈরি হয়ে যায়, সেই গতিপথটা দিয়ে চলতে সুবিধা হয়। রাস্তা না থাকলে সেই রাস্তাটা ছাড়া চেনা সম্ভব হয় না, অনেক সময় রাস্তা ভুল হতে পারে। ঠিক সেরকম উৎপাদনের যদি পরিকল্পনা না থাকে তাহলে কিন্তু উৎপাদনের আসলেই উত্তম রূপে উৎপাদনটা করা সম্ভব হয় না, কিংবা সেটা সাকসেসফুল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। তো উৎপাদন পরিকল্পনা কি আমরা জানলাম, এবার আমরা চলে যাই উৎপাদন পরিকল্পনায় কি কি বৈশিষ্ট্য থাকে। উৎপাদন পরিকল্পনা উৎপাদন ব্যবস্থাপনার কিন্তু মূল ভিত্তি। আর পরিকল্পনা ছাড়া উৎপাদনের কোনো কাজই কিন্তু সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় না। প্রতিষ্ঠানের যদি প্রকৃতি, প্রতিষ্ঠানে কি সামর্থ্য আছে, তাদের কি কাজ করে, তাদের কাজের ধরন কীরকম, তাদের নির্বাহীদের কাজের মান কীরকম, বা শ্রমিকদের অবস্থা কীরকম, এই ধরনের জিনিসগুলো কিন্তু অনুযায়ী পরিকল্পনা ভিন্ন ভিন্ন হয়ে থাকে প্রতিষ্ঠান ভেদে। এরূপ উৎপাদন পরিকল্পনার কতগুলো বৈশিষ্ট্য থাকে, যে বৈশিষ্ট্যগুলোর কারণে একটা পরিকল্পনাকে যে সাকসেস হওয়ার বা একটা পরিকল্পনা সার্থক হওয়ার যে বৈশিষ্ট্যগুলো থাকা প্রয়োজন সার্থক হওয়ার জন্য, প্রথমেই হলো উদ্দেশ্যমুখিতা। পরিকল্পনা প্রণয়ন করা যখন মূল লক্ষ্যই হয় যে প্রতিষ্ঠানের লক্ষ্যের দিকে যেন এটা এগিয়ে যায়, অবশ্যই লক্ষ্যের সাথে দ্বন্দ্ব না হয়, মানে লক্ষ্য যেদিকে প্রতিষ্ঠানের সেই দিকেই যেন উৎপাদনের পরিকল্পনাটাও যেন সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ
হয় এবং প্রতিষ্ঠান এবং যে বিভাগ সেই বিভাগের উদ্দেশ্যই থাকে সেটা যেন নির্ণয় করা যায়, সেটা নির্ধারণ করেই যেন উৎপাদন পরিকল্পনাটা তৈরি হয়, প্রণয়ন করা হয়। এতে যেমন প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন হয়, আবার পরিকল্পনার প্রয়োজনীয়তা উভয়ই পরিষ্কার হয়ে যায়। এরপর যে জিনিসটা উৎপাদন পরিকল্পনার থাকতে হয় সেটা হলো সহজবোধ্যতা, যেটা যেন সহজে বোঝা যায়। একদম শিক্ষিত, অশিক্ষিত, দক্ষ, অদক্ষ সকল যারা প্রতিষ্ঠানের উৎপাদনের সাথে জড়িত তারা সকলেই যেন সেই প্রতিষ্ঠানের পরিকল্পনাটাকে সহজভাবে বুঝতে পারে। এরপর এটা হলো সংখ্যাত্মক প্রকাশ। একটা জিনিস একটা অনুমান করা আর সংখ্যায় প্রকাশ করা কিন্তু এক না। হ্যাঁ, একটা পরিকল্পনায় যেহেতু একটা মানসিক প্রচেষ্টার ফল, কিন্তু এখানে অবশ্যই সব কিছুই সংখ্যায় দেওয়া লাগে। যেমন কবে উৎপাদন করা হবে একটা ডেট, কী পরিমাণ উৎপাদন করা হবে একটা কোয়ান্টিটি, আবার কতটুকু কাঁচামাল লাগবে একটা নির্দিষ্ট কাঁচামালের অ্যামাউন্ট বা কোয়ান্টিটি, বা কতজন শ্রমিক লাগবে এই কাজটা শেষ করতে, সবগুলো কিন্তু সংখ্যায় প্রকাশ করতে হয়। উৎপাদন পরিকল্পনাতে যদি সংখ্যায় না থাকে, একটা অনুমান থাকে, সেখানে কিন্তু কি হয় না, সেটা সবার কাছে বোধগম্য হয় না, কিংবা একটা পরিকল্পনাটা একটা সঠিকভাবে বলা হয় যে হয় না। কারণ হচ্ছে সংখ্যায় প্রকাশ না করলে কতটুকু দিব, কতটুকু দেওয়া হবে, কতটুকু লাগবে শ্রমিক, কতটুকু কাঁচামাল, এই ধরনের জিনিসগুলো যদি পরিষ্কার না থাকে পরিকল্পনাটা সার্থক হয় না। এরপর হলো তথ্য নির্ভরশীলতা। অবশ্যই যে কোনো পরিকল্পনায় সাধারণত অনুমান কিছুটা তো থাকেই, তাই বলে সম্পূর্ণ ভিত্তিহীন এবং খামখেয়ালিপূর্ণ কোনো তথ্যের উপর কিন্তু পরিকল্পনা গ্রহণ করা যাবে না। তো একটা কার্যকর উৎপাদন পরিকল্পনা প্রণয়ন ক্ষেত্রে কিন্তু তথ্য এবং উপাত্ত সংগ্রহ করে সেটাকে অবশ্যই বিচার বিশ্লেষণ করেই উৎপাদন পরিকল্পনা করতে হবে। এরপর এটাকে অবশ্যই বাস্তবমুখী হতে হবে, রিয়েল বা বাস্তবের সাথে অবশ্যই সামঞ্জস্যপূর্ণ হতে হবে। যে জিনিসটার সাথে বাস্তবের সাথে কোনো কানেকশন থাকবে না, সেখানে আসলে এটা বাস্তবে যে অ্যাচিভ করা যাবে সেটারই কোনো ভিত্তি থাকবে না। শুধু ক্রেতার রুচি, ক্রেতার আয়, পছন্দ, এগুলো সবগুলো, পণ্যের বাজার চাহিদা, প্রতিযোগীর অবস্থা ইত্যাদি বিবেচনা করেই কিন্তু একটা বাস্তবসম্মত উৎপাদন পরিকল্পনা প্রণয়ন করা উত্তম। শুধুমাত্র আবেগপ্রসূত কিংবা কল্পনাপ্রসূত কোনো পরিকল্পনা কিন্তু কখনোই আশানুরূপ একটা ফল দিতে পারে না। এরপর যেটা হলো নিরবিচ্ছিন্নতা। একটা কাজের পর কোনটা করব, এই কাজটার পর কোনটা করব, মানে অবশ্যই সেটাকে একটা তোমাকে সঠিক গতিপথ, একটা পথের মাঝখানে একটা ভাঙতি থাকলে আরেকটা পথ কিন্তু খুঁজে পেতে কষ্ট হয়। অর্থাৎ পরিকল্পনা হবে এমন, এই পথের পর এই পথ, এই পথের পর এই পথ, সঠিকভাবে ডিরেকশন যদি না থাকে ওই পরিকল্পনাটা বিফল হয়ে যায়। এবং এই নিরবিচ্ছিন্নতাটা সেরকমই একটা পরিকল্পনার গুণ, যেটার মাধ্যমে বোঝায় উৎপাদন কার্যক্রমকে গতিশীল রাখার জন্য উৎপাদন পরিকল্পনা অবশ্যই অবিরতভাবে প্রণয়ন এবং বাস্তবায়ন করা হয়। একটা পরিকল্পনা বাস্তবায়ন শেষ হলে আরেকটা পরিকল্পনা বা আরেকটা কি করতে হবে ওই জিনিসটা ওখানে স্পষ্টভাবে দেওয়া থাকবে। ওইটাই হচ্ছে নিরবিচ্ছিন্নতা। একটা কাজের পর আরেকটা কাজ স্পষ্ট করে দেওয়া থাকবে। নমনীয়তা। অনেক সময় অনেক প্রতিকূল পরিবেশ হয় যেসবের কারণে পরিকল্পনাটাকে আসলে চেঞ্জ করার প্রয়োজন পড়ে। যে কোনো পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে ভবিষ্যৎকে অনুমান করে নিতে হয়, কিন্তু অনুমান সবসময় সঠিক হয় না। তখন দেখা যায় যে আমি পরিকল্পনাটা নিয়েছি সেটাতে আসলে সমস্যা তৈরি হয়ে যায়। ফলে অনেক সময় গৃহীত যে পরিকল্পনা সেটাতে ছোটোখাটো অনেক পরিবর্তনের প্রয়োজন পড়ে। এবং প্রতিটা উৎপাদন পরিকল্পনা এরকম পরিবর্তনে যদি সুযোগ থাকাটাকেই বলছে নমনীয়তা থাকতে হবে। ওই চেঞ্জ করার যে ক্যাপাসিটি বা চেঞ্জ করা যদি যায় সেটাকেই বলে এটা নমনীয়। অবশ্যই পরিকল্পনায় নমনীয়তা থাকতে হবে। তারপর উৎপাদন নিয়ন্ত্রণের ভিত্তি। যেহেতু উৎপাদন পরিকল্পনা হচ্ছে উৎপাদনের নিয়ন্ত্রণের মূল ভিত্তি স্বরূপ,
উৎপাদন পরিকল্পনায় যেসব মান প্রতিষ্ঠা করা হয় যে এতটুকু মান আমার অ্যাচিভ করতে হবে আমার এই উৎপাদনের মাধ্যমে, এবং উৎপাদন নিয়ন্ত্রণ ব্যবস্থায় সেসব মানের সাথে সম্পাদিত কাজের সাথে যে ভুল ত্রুটিটা বিচ্যুতিটা নির্ধারণ করা হয় এবং সেই অনুযায়ী সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। এটাই হলো যে নিয়ন্ত্রণের ভিত্তি, এই জন্যই বলা হচ্ছে উৎপাদন নিয়ন্ত্রণের ভিত্তি। এরপর চিন্তন মনন প্রক্রিয়া। সাধারণত প্রতিটি প্রতিষ্ঠানেই মানসিক ও শারীরিক দুই ধরনের প্রচেষ্টায় নিয়োজিত থাকে এবং পরিকল্পনা মানসিক প্রচেষ্টারই ফল, এবং সেই মানসিক প্রচেষ্টাকে কিন্তু বাস্তবে রূপান্তরিত করে শ্রমিকরা। এবং উৎপাদন ব্যবস্থাপক বা পরিকল্পনা যারা বিদ আছে তারা অতীত, বর্তমান এবং ভবিষ্যতের আলোকেই কিন্তু বাস্তবসম্মত যে চিন্তাভাবনার মাধ্যমে অবশ্যই সেটা বাস্তবায়নযোগ্য কোনো উৎপাদন পরিকল্পনাটা গ্রহণ করে থাকে। অর্থাৎ উৎপাদন পরিকল্পনা আরেকটা বৈশিষ্ট্য হলো এটা অবশ্যই চিন্তন মনন প্রক্রিয়া, অবশ্যই মানুষের চিন্তা ভাবনার একটা প্রক্রিয়াই হলো উৎপাদন পরিকল্পনা। আর সর্বশেষ বৈশিষ্ট্যটা আমি দিয়েছি সেটা হলো ভবিষ্যতের দর্পণ। ভবিষ্যতে কি হতে পারে, আমরা ভবিষ্যতে কোথায় যেতে চাই, প্রতিষ্ঠান কোথায় যেতে চায়, সেটার একটা দর্পণ বা আয়না হলো উৎপাদন পরিকল্পনা। এতে ভবিষ্যতের করণীয় উৎপাদনের সংক্রান্ত একটা যাবতীয় তালিকা থাকে এবং তা বাস্তবায়নের একটা দিক নির্দেশনা থাকে। তাই উৎপাদন কার্য দক্ষতার সাথে পরিচালনা করা সম্ভব হয়। তো আজকে এ পর্যন্তই। আশা করি সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপন করবে। পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফিজ।